আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব। অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিসিএস প্রিলিমিনারি এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য। বিন্যাস ও সমাবেশ দুইটা টপিক, একটা অধ্যায়। এটা বিসিএস প্রিলির সিলেবাসে আছে এবং এখান থেকে মাঝে মাঝে প্রাইমারিতে প্রশ্ন আসে। অন্যান্য পরীক্ষায় তেমন একটা প্রশ্ন হয় না, ব্যাংকের পরীক্ষায় প্রশ্ন হয়। তো যারা বিসিএস দিবেন তাদেরকে আমার সবগুলা অঙ্কই করতে হবে, 4-5টা ক্লাস যাই হবে এই চ্যাপ্টারের। আর যারা প্রাইমারি পরীক্ষা দেবেন, আরেকবার বলছি, যারা প্রাইমারি পরীক্ষা দেবেন তারা শুধুমাত্র এই অধ্যায়গুলো থেকে, বিন্যাস, সমাবেশ, সম্ভাবনা, অসমতা, এই 3টা অধ্যায় থেকে শুধু বিগত বিসিএস এর পড়াগুলো পড়বেন, যারা শুধুমাত্র প্রাইমারি পরীক্ষা দিবেন। আর যারা বিসিএস দিবেন বেসিক সহ সব পড়া লাগবে, ঠিক আছে? এটা হায়ার ম্যাথের টপিক, খুবই সহজ, কয়েকটা ক্লাস করলে বুঝতে পারবেন। জাস্ট জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার হলে শুরু করে দিব। আজকে বেসিক আলোচনা হবে এবং কিছু ম্যাথ সমাধান করা হবে। কথা লেখা ক্লিয়ার আছে? শুরু করতে চাই। কথা লেখা ক্লিয়ার কিনা বলেন তো। দ্রুত বলেন কথা লেখা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার আছে? ক্লিয়ার থাকলে শুরু করব। আচ্ছা, একটু মনোযোগ দেন, সহজ বিষয়। তো আমাদের টপিকটা হচ্ছে বিন্যাস। বিন্যাস সমাবেশ আমরা একসাথেই পড়ব, বিন্যাসের পরে সমাবেশ পড়ব। তো শুরুতে আমি বিন্যাস সমাবেশ কি একসাথে পড়াবো, পার্থক্যটা বুঝতে হবে বিন্যাস সমাবেশের, ঠিক আছে? শুরুতে আমি পার্থক্যটা পড়াবো, যে বিন্যাস সমাবেশের আসলে বেসিক পার্থক্যটা কোথায়। সমস্যা করলে আমাকে বলবেন। ওকে, তো যদি নেট সমস্যা হয় আমাকে বলবেন। তো শুরুতে আমরা দেখবো যে বিন্যাস সমাবেশের বেসিক ডিফারেন্সটা কি। বিন্যাস আর সমাবেশ, বিন্যাস আর হচ্ছে সমাবেশ, এর পার্থক্যটা আসলে কি। বিন্যাস শব্দটা হচ্ছে সাজানো, বিন্যস্ত করা মানে কি সাজানো করা, এটা আমরা সাজানো আর কি জানি। আর সমাবেশ মানে হচ্ছে বাছাই করা, বাছাই করা। যেসব প্রশ্নে সাজানো বলবে সেটা বিন্যাসের অঙ্ক, যেসব প্রশ্নে বাছাই বলবে সেটা সমাবেশের অঙ্ক। এটা আমাদের জানা জরুরি। ওকে, কারণ প্রশ্নে বিন্যাসের অঙ্ক না সমাবেশের অঙ্ক বলবে না ম্যাক্সিমাম প্রশ্নে, এটা আপনাকে বুঝে নিতে হবে। তো আমরা দেখলাম যে সাজানো আর বাছাই করা মেইন যেটা ঝামেলা, সেটা একটু আমরা দেখব। মেইন পার্থক্যটা কোথায়। বিন্যাসে ক্রম বিবেচনা করা হয়, ক্রম বিবেচনা করা হয়। কি বলছি? বিন্যাসে ক্রম বিবেচনা করা হয়, সমাবেশে ক্রম বিবেচনা করা হয় না। ক্রম বিবেচনা মানে কি, কে আগে থাকলো কে পরে থাকলো এটা সমস্যা নাই। যেমন আমরা 3টা ইংরেজি লেটার নিলাম, এখন আমি যদি বলি 3টা অক্ষর থেকে যে কোনো 2টি করে অক্ষর নিয়ে কতভাবে সাজানো যাবে, এটা আপনাকে আমি বললাম যে 3টা থেকে যে কোনো 2টা নিয়ে কতভাবে সাজানো যাবে, তাহলে আপনি কি করতে পারবেন? এ আর বি নিলেন, ক্রম বিবেচনা করা হয় মানে কি, কে আগে থাকলো কে পরে থাকলো সেটা বিবেচনা করা হয়। তারপর বি আগে নিয়ে এ পরে নিলাম, আবার বিসি, সিবি, সি এ, এসি। অর্থাৎ এই 3টা অক্ষর থেকে 2টি করে নিয়ে মোট 6 ভাবে সাজানো যায়। 1 2 3 4 5 6। এটার সহজ বিষয়টা হলো, যেটা বোঝাতে চাচ্ছি, বিন্যাসের ক্ষেত্রে এ বি
আর বি এ দুটো ভিন্ন জিনিস, বাট সমাবেশের ক্ষেত্রে একই। আমি যদি এখন বলি যে এবিসি তিনটা অক্ষর, এবিসি তিনটা অক্ষর, তাহলে ভালো করে খেয়াল করবেন, এই তিনটা থেকে আমি যে কোনো দুইটা করে যদি বাছাই করতে বলি, তাহলে কিভাবে বাছাই করা যায়? এ বি, বিসি, সি এ। ভালো করে খেয়াল করেন, আমি যখন এখানে সাজাইতে বলছি তখন কে আগে কে পরে এটা ম্যাটার করছে, অর্থাৎ এ বি এক জিনিস, বি আর এক জিনিস, কিন্তু সমাবেশের ক্ষেত্রে এ বি ও যা, বি এ ও তা। সমাবেশের ক্ষেত্রে এই দুইটা সেম জিনিস, বাট বিন্যাসের ক্ষেত্রে সেম না। সাজানো মানে কি, কে আগে থাকলো কে পরে থাকলো এটা ম্যাটার করে, আর বাছাই মানে কি, ম্যাটার করে না। এটা আরো আমি ক্লিয়ার করতে চাই। যেমন 1 2 3, হ্যাঁ, এখান থেকে দুইটা করে আমরা মানে অঙ্ক নিয়ে সংখ্যা বানাবো। তা আমি যদি 1 কে আগে দিই 2 কে পরে দিই তাহলে হয় 12, আবার 2 কে আগে দিয়ে 1 কে পরে দিলে তাহলে হয় 21। তাহলে 12 আর 21 সমান না। তাহলে সংখ্যার যত অঙ্ক আছে সেটা কার মধ্যে পড়ে? বিন্যাসের মধ্যে পড়ে। তাহলে সংখ্যার ব্যাপারটা হচ্ছে আগে কে থাকলো পরে কে থাকলো, ওটা ভ্যারি করে, অর্থাৎ এটা আমাদের খেয়াল রাখতে হয়, এটা বিবেচনা করতে হয়। এখানে সমাবেশ দিয়ে একটা উদাহরণ বুঝাই। যেমন আমি বললাম সাকিব, মাশরাফি আর মনে করেন তামিম, তিনজন খেলোয়াড় আছে, যে কোনো দুইজন করে নিয়ে কতভাবে বাছাই করা যাবে। তাহলে আপনি নিলেন সাকিবকে, তারপর নিলেন মাশরাফিকে একসাথে। এখন আমি যদি সাকিব আর মাশরাফিকে নেই, আগে সাকিবকে নিলাম পরে মাশরাফিকে নিলাম, তাহলে কিন্তু দুজন থাকতেছে। আবার আমি যদি বলি মাশরাফি তারপর নিলাম সাকিবকে, একই তো কথা। কাকে আগে নিলাম কাকে পরে নিলাম এটা ম্যাটার করে না, আমি দুজনকে নিয়েছি। এখানেও সাকিব মাশরাফি, এখানেও মাশরাফি সাকিব, একই জিনিস। এই দুটো কি কোনো আলাদা কিছু আছে? না। তাহলে লোকের যত অঙ্ক, দল গঠন, লোকের যত ম্যাথ, সব কার অঙ্ক? সমাবেশের অঙ্ক। তাহলে আমি এখন পর্যন্ত যা বুঝাইছি, বিন্যাস শব্দের অর্থ সাজানো, যে মাত্রে সাজানো বুঝাইবে বিন্যাস। সমাবেশ অর্থ বাছাই করা, যে মাত্রে বাছাই করা বুঝাইবে সমাবেশ। ক্রম বিবেচনা করা হয়, কে আগে কে পরে এটা ভেরি করে, সমাবেশের ক্ষেত্রে ভেরি করে না। একদম বেসিক সহ যদি বুঝতে চান, দুইটা জিনিস সংখ্যা দিয়ে চিন্তা করেন, 1 আগে আর 2 পরে থাকলে হয় 12, আবার 2 আগে 1 পরে থাকলে হয় 21। তাহলে এখানে ক্রম বিবেচনা করতে হয় সংখ্যার ক্ষেত্রে, এই জন্য সংখ্যার অঙ্কগুলো বিন্যাসের মধ্যে পড়ে। আর এই যে লোকজনের অঙ্ক, সাকিব মাশরাফিকে নিলেও দুইজন থাকবে এরা, আবার মাশরাফি সাকিব নিলে একই মানুষ হচ্ছে। তাহলে আমি সাকিবকে আগে লিখলাম মাশরাফিকে পরে লিখলাম, কোনো সমস্যা নাই। আবার মাশরাফিকে আগে লিখলাম সাকিবকে পরে লিখলাম, এটাও কোনো সমস্যা নাই। তাহলে বিন্যাস সমাবেশের বেসিক ডিফারেন্সটা বুঝতে পারছি। তাহলে দুটো ডিফারেন্স বললাম, আরেকটা ছোট ডিফারেন্স বুঝাবো তাহলে শেষ। এটাই হলো বিন্যাস সমাবেশের আসল খেলা। এইটা ধরতে পারলেই ম্যাথ বোঝা যাবে আর কি। এরপরে একটু মনোযোগ দেন, এরপরে আমরা দুটো সূত্র শেখাবো। বিন্যাসের ইংরেজিটা হচ্ছে পারমুটেশন, মানে পি দ্বারা প্রকাশ করা হয়, আর সমাবেশের ইংরেজিটা হচ্ছে কম্বিনেশন, সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এন সংখ্যক বস্তু বা জিনিস হতে আর সংখ্যক বস্তু বা জিনিস সাজানোর উপায়, এটাকে বলা হয় এনপিআর। পি মানে পারমুটেশন। এইটুকুর বাংলাটা হচ্ছে এন সংখ্যক বস্তু হতে আর সংখ্যক বস্তু সাজানোর উপায়। এটা সূত্রটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল কি বোঝাবো, আর সমাবেশকে সি দ্বারা প্রকাশ করা হয় n সংখ্যক বস্তু বা জিনিস হতে r সংখ্যক বস্তু বা জিনিস বাছাই করার উপায় হচ্ছে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n minus r factorial. What is the difference between two formula? এখানে একটা টার্ম বেশি আছে, দেখেন এখানে r ফ্যাক্টোরিয়ালটা আছে, এখানে নাই, আর বাকি সব সেম। তাহলে যখন কম্বিনেশন থাকে তখন এই টার্মটা এক্সট্রা হয়। আচ্ছা, এই সূত্র আমরা বুঝাই দেবো, সমস্যা নাই। তাহলে এটা হলো বিন্যাসের বেসিক সূত্র, এটা হলো সমাবেশের বেসিক সূত্র। এই হলো বিন্যাস সমাবেশের পার্থক্য। এখন আমরা ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আলোচনা করব। ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আলোচনা করব, যে ফ্যাক্টোরিয়াল, হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল, এটা আমরা আলোচনা করব। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়ালকে এভাবেও প্রকাশ করা হয়, আবার এভাবেও প্রকাশ করা হয়, দুইভাবে। অনেক বইতে এভাবে থাকবে। ধরেন আমি লিখলাম 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে লিখলাম, এটাকে এভাবেও লেখা যায়, এটাও 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, এটা গেল। ফ্যাক্টোরিয়াল জিনিসটা আসলে কি? কোন সংখ্যার
ফ্যাক্টরিয়াল বলতে বোঝায় এক হতে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত গুণফল। কি বলছে বলেন তো? কোন সংখ্যার ফ্যাক্টরিয়াল বলতে বোঝায় এক হতে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত গুণফল। যেমন আমি যদি বলি 1 ফ্যাক্টরিয়াল, তাহলে তো 1 ফ্যাক্টরিয়াল মানে কি 1ই। যদি বলি 2 ফ্যাক্টরিয়াল, তাহলে 1 থেকে 2 পর্যন্ত গুণফল। যদি বলি 3 ফ্যাক্টরিয়াল, তাহলে 1 থেকে 3 পর্যন্ত গুণফল 6। যদি বলি 4 ফ্যাক্টরিয়াল, তাহলে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত গুণফল। যদি বলি 5 ফ্যাক্টরিয়াল, তার মানে কি 1 থেকে শুরু করে 5 পর্যন্ত গুণফল 120। তাহলে ফ্যাক্টরিয়াল জিনিসটা বুঝতে পারছেন? আমি যদি বলি 100 ফ্যাক্টরিয়াল, তাহলে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। এই যে 5 ফ্যাক্টরিয়াল মানে কি 1 থেকে 5 পর্যন্ত গুণফল। তাহলে ফ্যাক্টরিয়ালটা বুঝতে পারছি আশা করি। এবার ফ্যাক্টরিয়ালের ধর্ম আছে কিছু। অনেক সময় পরীক্ষা এরকম আসবে, পরীক্ষা আসতে পারে 0 ফ্যাক্টরিয়াল কত? 0 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 1। মনে রাখবেন এটা পরীক্ষা, এটা ধর্ম যে 0 ফ্যাক্টরিয়াল করলে 1 হয়। আচ্ছা, আরেকটা চমৎকার বিষয় আছে n ফ্যাক্টরিয়াল। এর একটা সূত্র আছে n * n - 1, n - 2, n - 3, এরকম আপ টু চলতে থাকে। ঠিক আছে, এটা এখানে আমরা ক্লোজ করে দিতে পারি, অথবা এখানে ক্লোজ করে দিতে পারি, অথবা এখানে ক্লোজ করে দিতে পারি। এটা হচ্ছে n ফ্যাক্টরিয়াল সূত্র। এটা একটা সূত্র মুখস্থ রাখতে হবে। আমার যত লাগবে, আমার 5 পর্যন্ত লাগলে n - 2, n - 3, n - 5, যত পর্যন্ত লাগবে আমি নিয়ে একটা ফ্যাক্টরিয়াল দিয়ে দিব। এটা আরেকবার বুঝাই যে n ফ্যাক্টরিয়াল সূত্র হচ্ছে n * n - 1, n - 2, n - 3, এরকম যাইতে থাকবে। আমার যত পর্যন্ত লাগবে নিয়ে ফ্যাক্টরিয়াল ক্লোজ করে দিব। এগুলো হলো বেসিক জিনিসপত্র। এখন আমরা চলে যাব প্রশ্ন সমাধানে। আজকে অল্প প্রশ্ন দেখাবো, বেশি প্রশ্ন দেখাবো না, কারণ যেহেতু এটা বড় একটা টপিক। আপনাদের যে উপস্থিতি 2 জন 3 জন, যাই হোক, ক্লাস কোর্স শেষের দিকে হবেই। টাইপ 1 সমসাময়িক শীট আছে, ভিন্ন ভিন্ন বস্তুর বিন্যাস। টাইপ 1, টাইপ 1 এ আমরা বেসিক যে সূত্র ছিল সেই বেসিক সূত্রে ম্যাথ করব। আমরা যে সূত্র পড়ছিলাম যে npr সমান n ফ্যাক্টরিয়াল n - r ফ্যাক্টরিয়াল। যেমন আমাদের বলছে কি 1 নম্বর প্রশ্নে যে 4p2 এবং 5p3 এর মান বের করতে বলছে। আচ্ছা, এই যে npr, এই সূত্রের n কি আর r কি? n হচ্ছে মোট উপাদান, n কি? মোট উপাদান। আর r হচ্ছে যতগুলো নিতে হবে, যতগুলো নিয়ে সাজাতে হবে। সেটা ভালো করে লিখে দিছি। তো যেমন এখানে বলছে 4p2, তাহলে এখানে n হচ্ছে কি? nটা হচ্ছে 4 আর r হচ্ছে 2। এবার আমরা এই সূত্রে সাজাবো। উপরে 4 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে 4 - 2 ফ্যাক্টরিয়াল। তাহলে 4 ফ্যাক্টরিয়াল, নিচে হলো 2 ফ্যাক্টরিয়াল, 4 থেকে 2 বিয়োগ করলে 2। 4 ফ্যাক্টরিয়াল মানে কি 1 2 3 4 পর্যন্ত গুণফল। 2 ফ্যাক্টরিয়াল মানে কি 2 পর্যন্ত গুণফল। তাহলে 3 4 12 হচ্ছে आंसर। এই ভাঙানোটা শিখতে হবে, এই ভাঙানোটা শিখতে হবে। তারপর বলছে কি 5p3, তাহলে n এর মান 5 আর এর মান 3। উপরে 5 ফ্যাক্টরিয়াল মানে n ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে 5 - 3 ফ্যাক্টরিয়াল অর্থাৎ n - r ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টরিয়াল থাকলো, এখান থেকে 2 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টরিয়াল মানে কি 120। কিভাবে আসে? 3 4 12, 5 12 60। এগুলো বের করতে পারবেন, এগুলো বের করতে না পারলে কিন্তু ম্যাথ হবে না। এগুলো বুঝছি? তো ফ্যাক্টরিয়াল ভাঙানোটা বুঝতে হবে। নেক্সট কোশ্চেন, বলছে কি ইকুয়েশন শব্দটি প্রতিবার 5টি করে অক্ষর নিয়ে কত উপায়ে কতগুলো শব্দ গঠন করা যায়, কতগুলো
শব্দ গঠন করা যায়। বলছে ইকুয়েশন শব্দটা হতে প্রতিবার 5টা করে অক্ষর নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়। কোনো কোশ্চেন আছে আপনাদের? ভালো করে খেয়াল করেন, ইকুয়েশন শব্দটা হতে প্রতিবার 5টা করে নিতে বসে, তাহলে দেখতে হবে ইকুয়েশন শব্দটার মোট অক্ষর কয়টা আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে মোট 8টা অক্ষর আছে। তাহলে এদের মান কত? 8। নিতে হবে 5টা, তাহলে আর এর মান কত? 5। আমি লিখে দিছি n হলো মোট উপাদান, এখানে মোট উপাদান বা মোট অক্ষর আছে 5টা, আর আর হলো কি যতগুলো নিতে হবে, সেটা মোট অক্ষর ছিল 8টা আর নিতে হবে 5টা। এই দেখেন n হলো মোট উপাদান, তাহলে মোট উপাদান কয়টা, এখানে মোট কয়টা অক্ষর আছে? 8টা, তাহলে এদের মান হচ্ছে 8। নিতে হবে কয়টা? 5টা, আর এর মান হচ্ছে 5। তাহলে আমরা এখন বসাবো 8p5। এই দেখেন সূত্র কি ছিল? npr, n এর মান 8 আর এর মান হচ্ছে 5। এবার আমাদের সূত্র কি? n ফ্যাক্টরিয়াল, এর মধ্যে 8 ফ্যাক্টরিয়াল, n মাইনাস r, n হচ্ছে 8 আর হচ্ছে 5। 8 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে কি 3 ফ্যাক্টরিয়াল। 8 ফ্যাক্টরিয়াল মানে কি 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন, বাকিটা আমি লিখবো না, বাকি যেটা আছে সেটা 3 ফ্যাক্টরিয়াল। এটা একটু ক্যালকুলেশনের গ্যাপ শিখিয়ে দিচ্ছি। নিচে যদি 3 ফ্যাক্টরিয়াল আছে, তো 4 এর পরে যা হবে সব কি 3 ফ্যাক্টরিয়াল গুণ করলে, এই জন্য 3 ফ্যাক্টরিয়াল কেটে দিলাম, যারা বুঝি নাই। 8 ফ্যাক্টরিয়ালকে ভাঙাইলে কি হয়? 8 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণফল। তাহলে 4 এর পর আমি আর লিখলাম না, 4 এর পর যা হয় সব 3 ফ্যাক্টরিয়াল, তাহলে এখানে নিচে 3 ফ্যাক্টরিয়াল সেটা কেটে দিলাম, গুণ করলে যা হয় সেটা হচ্ছে आंसर। গুণ করে নেবেন, বুঝতে পারছি? না বুঝলে বলবেন। একদম সহজ ম্যাথ করাচ্ছি, এত সহজ প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসবে না। হ্যাঁ, এত সহজ প্রশ্ন পরীক্ষায় আসবে না। নেক্সট, তিন নম্বর কোশ্চেন, ইকুয়েশন শব্দটির সবগুলি অক্ষর একত্রে ব্যবহার করে কত উপায়ে অক্ষরগুলি সাজানো যায়? তাহলে ভালো করে খেয়াল করেন, এটা যে বিন্যাসের অঙ্ক, এটা বোঝার উপায়টা কি? বোঝার উপায়টা দেখেন, সাজানো শব্দটা থাকার কারণে বলছি এটা বিন্যাসের অঙ্ক। ইকুয়েশন শব্দটার মোট অক্ষর আছে 8টা, তাহলে এদের মান 8। বলছে কি সবগুলো অক্ষর নিতে বলছে, তার মানে অক্ষর আছেও 8টা, নিতেও হবে 8টা। এন এর মানও 8 আর এর মানও 8, তাহলে এন এর মানও 8 আর এর মানও 8। এই যেরকম করে npr, এদের মানও যা আর এর মানও তা। এই সূত্রে বসান, এই যে n ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল 0 ফ্যাক্টরিয়াল 4 গুণন 3 গুণন 2 গুণন 1, আর নিচে হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল মানে 1, গুণ করলে যা হয় সেটা হচ্ছে आंसर। এটা আমাদের অ্যান্সার হইলো, অর্থাৎ অক্ষর আছে 8টা, সবগুলো নিতে হবে মানে নিতে হবে 8টা। এখন এখানে একটা মজার ব্যাপার আছে, যখন n এর মান আর r এর মান সমান হবে, অর্থাৎ n যখন r হবে, তখন একটা শর্টকাট আছে, শর্টকাটটা হলো এত কিছু করা লাগে না। যখন r এর মানটা n এর সমান হবে, তাহলে r এর জায়গায় যখন n হবে, তখন আমাদের অ্যান্সার হবে n ফ্যাক্টরিয়াল। যেমন এখানে যখন 8p8 হয়েছে, এই দুটো যখন সমান হবে, তাহলে অ্যান্সার হবে 8 ফ্যাক্টরিয়াল। এত কিছু করা লাগবে না, এই দুটো যখন মিলে যাবে মানে সমান হবে, তখন n ফ্যাক্টরিয়াল হবে অ্যান্সার। এটা আমি সেটা লিখে দিয়েছি, এটা সূত্র একটা, ছোট করে অনেক সূত্রই আছে এরকম, যারা বুঝলেন এটা মুছে দিয়ে আরেকবার বুঝাই। ব্যাপারটা হলো n এর মানও 8 আর এর মানও 8, তো যখন এই দুটো সমান হবে,
তো এটা হচ্ছে অ্যান্সার। সূত্র হচ্ছে এরকম, npn সমান n ফ্যাক্টরিয়াল, মানে n আর r যখন সেম, r এর মানও তো n, n আর r যেহেতু সমান, তাহলে r এর মানও তো n, এদের যখন সমান হবে এটা ফ্যাক্টরিয়াল হচ্ছে অ্যান্সার। এটা গেল একটা টাইপ। এখন বিসিএস এ যেখান থেকে প্রশ্ন হয়, টাইপ 2 থেকে বিসিএস এ বেশি প্রশ্ন হয়। টাইপ 2 বলতে হচ্ছে রিপিটেশন ফর্মুলা যেটা আছে, রিপিট হওয়া, এটা একদম ইজি। কত পরবর্তী বিষয় টাইপ 2 বলতে কি আরেকটা টাইপ, যাই হোক এটাকে আমি বলবো রিপিটেশন ফর্মুলা। রিপিটেশন ফর্মুলা এটা এরকম, উপর হচ্ছে মোট উপাদান n ফ্যাক্টরিয়াল, আর নিচে হচ্ছে p ফ্যাক্টরিয়াল, q ফ্যাক্টরিয়াল, r ফ্যাক্টরিয়াল এবং আরো আছে। এটা বাংলা সূত্রটা লিখি, বাংলা সূত্রটা হচ্ছে এরকম, মোট উপাদান ভাগ যতগুলো রিপিট হবে, একের অধিক রিপিট হবে তাদের ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে বাংলা সূত্র, এটা ম্যাথ করাইলে বোঝা যাবে। রিপিট হওয়া মানে কি, একটা শব্দে একটা অক্ষর দুইবার থাকতে পারে, তাই না? যেমন ম্যাথমেটিক শব্দে এম কয়বার আছে, এম এ টি এইচ, আবার এম আছে, ম্যাথমেটিক্স তার মানে দুইবার আছে, অর্থাৎ একটা শব্দে দুইটা তিনটা অক্ষর থাকতে পারে সেম। তো সেই রিপিটেশন ফর্মুলা, যেমন 5 নাম্বার কোশ্চেন বলছে কি, ডিজিটাল ডিজিটাল শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায়। আচ্ছা, একটা প্রশ্ন তো হইতেই পারে যে ভাই এই সূত্র কখন ব্যবহার করব, আর আপনি যে এনপিআর শিখেছেন সেটা কখন ব্যবহার করব। দেখেন আগের মাথায় বলছিল কি যে ইকুয়েশন শব্দটাতে 5টা অক্ষর নেন অথবা সবগুলো নেন, তাহলে কয়টা নিয়ে সাজাবেন বলে দিবে। আর এখানে কয়টা নিয়ে সাজাবেন বলে নাই, বলছে কত প্রকার সাজানো যায়। তাহলে ওখানে আমরা আর এর মানটা ওখানে বলে দিবে, ওইখানে আর এর মানটা বলে দিবে, এখানে কিন্তু আর এর মান বলবে না। এটা রিপিটেশন ফর্মুলা। সোজা কথা, যখনই একটা শব্দে অনেকগুলা অক্ষর রিপিট হবে তখন আমরা রিপিটেশন ফর্মুলার সাথে করব। আচ্ছা, মোট উপাদান কয়টা, এই শব্দটা অক্ষর কয়টা, 1 2 3 4 5 6 7, তাহলে এখানে অক্ষর আছে মোট 7টা, তাহলে n এর মান ওটা 7 হচ্ছে, মানে মোট উপাদান 7। এখন একের অধিক মানে যে শব্দগুলো মানে যে অক্ষরগুলো বারবার আসছে, যেমন আই দুইবার আসছে, বাকিগুলো সব একবার করে আসে। তাহলে একটু ভালো করে খেয়াল করেন, তাহলে আমাদের অ্যানসারটা হবে, উপর হচ্ছে মোট উপাদান, এদের মধ্যে তো 7 ফ্যাক্টরিয়াল, আই দুইবার আছে, 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ। এর থেকে এইটা ভালো করে খেয়াল করেন, মোট উপাদান হবে উপরে, এখানে 8টা অক্ষর 7টা অক্ষর আছে, উপরে 7 ফ্যাক্টরিয়াল। এখন আই দুইবার রিপিট হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ, তিনবার রিপিট হলে 3 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ, অথবা অন্য কোনো যদি অক্ষর রিপিট হতো সেটাও এখানে ভাগ হইতো। যারা বুঝি নাই, এই শব্দটায় মোট অক্ষর আছে 7টা, এর উপরে হবে n ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 7 ফ্যাক্টরিয়াল, মানে মোট উপাদানের ফ্যাক্টরিয়াল। আর নিচে হবে যতগুলো রিপিট হবে, মানে একের অধিক যেগুলো থাকবে সেগুলো আমরা এখানে ভাগাকারে লিখবো। যেমন আই দুইবার আছে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ, ডি যদি 3 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ হইতো, এরকম অনেকগুলো ভাগ হইতো। আরো ম্যাথ করাইলে বুঝবেন, একদম সহজ সূত্র। ভাঙাইলে হয় 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, গুণ করলে যা হয় সেটা হচ্ছে অ্যান্সার। অনেক বড়টা সংখ্যা হবে, এগুলো করে নেবেন গুণ। যেমন আরো একটা ম্যাথ আমরা দেখি, রিপিটেশন ফর্মুলা, তাইলে একদম ক্লিয়ার বুঝতে হবে। যেমন বলছি কি, ক্রিটিক্যাল প্রশ্ন বলছি কি, ক্রিটিক্যাল শব্দটি সবগুলো অক্ষর ব্যবহার করে বিন্যাস সংখ্যা পাওয়া যায়। বলতে পারেন এটা কি এনপিআর এর সূত্র দিয়ে করব না, যখনই রিপিট হবে একটা শব্দে অনেকগুলো বর্ণ রিপিট হবে তখন আমরা রিপিটেশন ফর্মুলা সাহায্য করব। আচ্ছা, এটাকে আমাদের সাজাইতে বলছে, তাহলে n এর মানটা কত, 1 2 3 4 5 6 7 8, n এর মান হচ্ছে 8, 8টা অক্ষর আছে।
দেখেন সি দুইবার রিপিট আসছে, বড় আর ছোট ম্যাটার করে না, সি দুইবার আছে আর হচ্ছে আই দুইবার আছে। এটার অ্যান্সারটা কি হবে? উপরে হবে 8 ফ্যাক্টরিয়াল, সি দুইবার রিপিট হচ্ছে তার 2 ফ্যাক্টরিয়াল, আই দুইবার রিপিট হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। একদম ইজি, এগুলোই বিসিএস আসছে অলরেডি। মোট উপাদানকে আমরা যতগুলো রিপিট হবে ততগুলো দ্বারা ভাগ করবো, এজন্যই বলা হয় রিপিটেশন ফর্মুলা। বুঝতে পারছি? টু টু কাটা টু, বাকিগুলো গুণ করে নেবেন নিজেরা। একদম ইজি এগুলা। এবার করাবো মিলেনিয়াম। 9 নাম্বার মিলেনিয়াম। এই ম্যাথগুলো করার সময় সেন্টেন্সটা ভালো করে মানে সরি শব্দটা আর কি ভালো করে চেক দিয়ে লিখতেন। বলছে মিলেনিয়াম শব্দটির সবগুলো বর্ণকে নিয়ে কত, শব্দটির বর্ণগুলো নিয়ে কত গ্রুপে সাজানো যায়। মিলেনিয়াম তো মোট অক্ষর আছে 3 3 6 3 9 10। আরেকবার বলি 3 3 6 3 9 10, এদের মান হচ্ছে 10। এবার রিপিট হয়েছে কতগুলো দেখেন, সেগুলো লেখেন। এম আছে একবার দুইবার, এম হচ্ছে দুইবার, তারপর হচ্ছে আই হচ্ছে দুইবার, এই যে আই 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 হচ্ছে দুইবার, তারপর এন হচ্ছে দুইবার, এন হচ্ছে দুইবার, এন হচ্ছে দুইবার, তাহলে এন হচ্ছে দুইবার, আর বাকি থাকে ই একবারই আছে, ইউ একবারই আছে। তাহলে আমাদের অ্যান্সার কথা উপরে হবে 10 ফ্যাক্টরিয়াল, নিচে হবে 2 ফ্যাক্টরিয়াল, এর জন্য 2 ফ্যাক্টরিয়াল, এর জন্য 2 ফ্যাক্টরিয়াল, এর জন্য 2 ফ্যাক্টরিয়াল। এগুলো কিন্তু সব গুণাকারে আছে, হ্যাঁ এগুলো সব কি গুণাকারে আছে। এটা কাটাকাটি করলে যা হয় সেটা হচ্ছে বড়টা সংখ্যা দেবে। ম্যাথ শেষ। মোট 10 ফ্যাক্টরিয়াল, আর এগুলো রিপিট হচ্ছে, এগুলো দ্বারা ভাগ। এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? আমরা একটা বিসিএস এর কোশ্চেন দেখাবো, একটা ছোট একটা প্রশ্ন দেখাই দিই, এবার বুঝছেন কিনা বলেন? এইটা মানে এই টাইপ বুঝছেন কিনা? আজকে দুইটা টাইপের অঙ্ক দেখাবো, বেসিক ম্যাথ আর এগুলো হচ্ছে রিপিটেশন ফর্মুলা। এবার শব্দের বাইরে কি একটা ম্যাথ দেখো, বলের অঙ্ক 10 নম্বর। 9টি বলের মধ্যে 7টি হচ্ছে লাল ও 2টি সাদা, ও 2টি সাদা। বলগুলোতে একসাথে কত রকম সাজানো যায়? বলগুলিকে এক সারিতে এখন 9টা বল আছে, তাহলে মোট উপাদান হচ্ছে 9। 7টা লাল বল মানে কি? লাল বলগুলো রিপিট হচ্ছে বারবার। একটা থলিতে 9টা মানে 7টা যদি লাল, তাহলে লাল বল বারবার রিপিট হচ্ছে। 2টা সাদা মানে কি? সাদা বল 2টা রিপিট হচ্ছে। এগুলো রিপিটেশন ফর্মুলায় করতে হবে। উপরে হবে 9 ফ্যাক্টরিয়াল, লাল বল 7টা, তাহলে 7 বার রিপিট হবে, গুণন সাদা 2টা 2 বার রিপিট হবে। এই কাটাকাটিটা খুব সহজে করাই দিব। 9 ফ্যাক্টরিয়াল মানে কি? 9 গুণন 8। আমি বাকিটা লিখবো না, বাকিটা ভাঙাবো না, কারণ নিচে আমি দেখতে পাচ্ছি 7 ফ্যাক্টরিয়াল আছে। 8 এর পর যা হবে সব গুণ করলে 7 ফ্যাক্টরিয়াল, তাহলে রেখে দিব। আর 2 মানে 2, এটা কাটা গেল, 2 দিয়ে 8 কে ভাগ করলে হচ্ছে 4, 4 9 36। কাটাকাটি বুঝছেন? নিচে তাকাইবেন, নিচে 7 ফ্যাক্টরিয়াল আছে, 9 ফ্যাক্টরিয়ালকে পুরো ভাঙাবো না, 8 পর্যন্ত নিয়ে বাকিটা রেখে দিব। ঠিক আছে, আরেকটা আমার দেখাবো আপনাদের। যেমন 11 নম্বর কোশ্চেন, এইগুলো সব আমি এই চ্যাপ্টারের ম্যাথগুলো ম্যাক্সিমাম আছে ইন্টারমিডিয়েট এর হায়ার ম্যাথ থেকে। তো এই 11 নম্বর কোশ্চেনটা ইন্টারমিডিয়েট বইতে হুবহু আছে, যে কলকাতা শব্দটির বর্ণগুলিকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা
আমেরিকা শব্দটির একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ? দীঘার ছবি করে ক্লাসটা কে কে দেখছেন? আচ্ছা, মানে কলকাতা একটা শব্দ এর বিন্যাস বের করব, আমেরিকা একটা শব্দের বিন্যাস বের করব। তাহলে এই কলকাতার বিন্যাসটা এর কত গুণ হবে সেটা বের করতে হবে। সহজ জিনিস। এর বিন্যাস বের করবেন, এর বিন্যাস বের করবেন, এর বিন্যাসটা এর কত গুণ এটা আমরা বের করব। তো কলকাতা শব্দটায় মোট বর্ণ আছে 3, 3, 6, 8। এদের মান হচ্ছে 8। রিপিট হয়েছে কি কি? সি রিপিট হয়েছে 2 বার, আর হচ্ছে এ রিপিট হয়েছে 2 বার। আর তো কিছু দেখতেছি না, আমাকে এগুলো একবার করে আছে। ও টি ও রিপিট হয়েছে 2 বার। বাহ, টি রিপিট হয়েছে 2 বার। ওকে, আর তো রিপিট হয়নি। সি 2 বার, এ 2 বার, টি 2 বার। তো এটার বিন্যাসটাকে আমরা পিওন দ্বারা প্রকাশ করলাম, পারমুটেশন 1, যেহেতু দুইটা বিন্যাস বের করতে হবে। তাহলে উপরে 8 ফ্যাক্টরিয়াল 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। 2 2 কাটা, 2 থাকতে পার করলে 2 2 2 কাটা। 5 30, 7 30, 300 210 গুণন 8। তো 210 গুণন 8। সকল কাটাকাটি ভুল হলো কিনা একবার দেখি। ও সরি, 3 একটা বাকি আছে, দুঃখিত। 5 30, 210 গুণন 8 আর 3। এটা গুণ করলে সম্ভবত 5040 আসবে, ওটা 2520 আসবে। 5000, এটা গুণটা করে নেবেন নিজেরা। 8 7 6 5 3 গুণ করে নেবেন। প্রথম গুণটা আমরা বের করে ফেললাম, ঠিক আছে? 5040 গুণ করলে এটা আসে। এবার দ্বিতীয় সূত্রটার বিন্যাস বের করি। মোট অক্ষর কয়টা? 3 3 6 7। রিপিট হয়েছে কি কি? শুধু এ রিপিট হয়েছে। তাহলে এর বিন্যাসটাকে পি2 দ্বারা প্রকাশ করলাম। তাহলে 7 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল। 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, আর নিচে হচ্ছে 2 গুণন 1। 3 4 12, 5 12 60, 360 গুণন 7 অর্থাৎ 2520। এখন দেখেন, কলকাতার বিন্যাস হচ্ছে 5040 আর এই বিন্যাস হচ্ছে 2520। এই দেখেন, ভালো করে দেখাই দিই। P1 আসছে হচ্ছে 5040, এটাকে লেখা যায় 2 গুণন 2520, তার মানে 2 গুণন P2। তাহলে P1 অর্থাৎ প্রথম বিন্যাসটা হবে, অর্থাৎ কলকাতার বিন্যাসটা হবে আমেরিকার 2 গুণ। কি বলছি বলেন তো? কলকাতার বিন্যাস 5040, এটা হচ্ছে আমেরিকার 2 গুণ। 5040 এই সংখ্যাটা এর দ্বিগুণ না? তাহলে কলকাতার বিন্যাস আমেরিকার 2 গুণ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 35 বিসিএস আসছিল। তো আজকে এ পর্যন্তই। 12 নম্বরটা এখনই নিজেরা প্র্যাকটিস করেন, বাকিগুলো আমি দিয়ে দিব। আসলে যারা বিসিএস পরীক্ষা দিবেন আমার এই শীটের সবগুলাই পড়তে হবে এই অধ্যায়ে। আর যারা শুধুমাত্র প্রাইমারি পরীক্ষা দিবেন তারা কি করবেন? শুধু বিসিএস এর প্রশ্নগুলো করবেন, মিলন, তাইলেই হবে। আমাদের বিসবই প্রায় শেষের দিকে অল্প কিছু ক্লাস নিব এখানে। আমাদের মতো জ্যামিতিতে যাইতে হবে। এটা বুঝছি কিনা? যারা আমার সাথে যুক্ত আছেন এটা বুঝছেন কিনা বলেন তো? যারা যুক্ত আছে এটা বুঝছেন কিনা? তাহলে আজকে শিখাইছি বিন্যাস সমাবেশের পার্থক্য, ফ্যাক্টরিয়াল কি, আর এম্পিয়ার এর সূত্র, এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু সাজানো, আর এটা শিখেছি রিপিটেশন ফর্মুলা। অল্প জিনিস শিখেছি যাতে মাথায় এটা পুরো সেটআপ দেন। কি বলছি বলেন তো? বিন্যাস সমাবেশের পার্থক্যটা ধরতে হবে, কারণ প্রশ্নে এখানে কোথাও লেখা আছে বিন্যাস, অনেক সময় থাকবে, অনেক সময় থাকবে না। যেমন এখানে আছে, অনেক সময় থাকবে না। যে প্রশ্নে সাজানো বুঝাইবে সেটা বিন্যাসের অঙ্ক, যে প্রশ্নে বাছাই করে বুঝাইবে সেটা কি? সমাবেশের অঙ্ক। আর একটা হচ্ছে
যে ক্রম বিবেচনা করা হয় আর সমাবেশে করা হয় না। তার মানে ক্রম বিবেচনার যেগুলো লাগে, যেমন সংখ্যার অঙ্ক, সংখ্যার যে ম্যাথগুলা, অথবা মানে শব্দের যে প্রশ্নগুলা, যেমন আমি এখানে এই সিটাকে যদি পরে দিই তাহলে আরটা শব্দ হয়ে যাচ্ছে, তাহলে কে আগে কে পরে এটা ভেরি করতেছে, আর লোকজনের ক্ষেত্রে ভেরি করতেছে না, লোকজনের ম্যাথগুলো সমাবেশের, যেগুলো ম্যাথ করতে করতে বুঝতে পারবেন। আর রিপিটেশন পর্বটা বেশি ইম্পর্টেন্ট, যে মোট উপাদানকে উপরে রাখবো আর যেগুলো রিপিট হবে সেগুলোকে নিচে রাখবো। এই পর্যন্ত এটা নিজের এখনই বাসায় প্র্যাকটিস করেন। আর দীঘার সমীকরণে ক্লাস করছেন আপনারা? দীঘার সমীকরণে ক্লাস করছে কিনা? ঠিক আছে, এর দ্বিতীয় পর্বটা আমি দিয়ে দিব, করে নেবেন। আমি প্রত্যেকটা ক্লাস লিংক দিয়ে দিব। মানে এগুলা বিসিএস যারা দিন তাদের জন্য লাগবে, সব পরীক্ষার জন্যই লাগবে, কিন্তু নর্মালি বিসিএস এ বেশি আসে, মানে বিসিএস এ আসেই, সিলেবাসের আওতাভুক্ত, আর প্রাইমারিতে মাঝে মাঝে আসে, নিবন্ধনে আসে না।